সরি 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 সরি, আসলে রাস্তায় এত জ্যাম ছিল যে আসতে দেরি হয়ে গেল। কোনো সমস্যা নেই, বসো। পানি খাবে? এই, একদম সময় নেই, তোমার যেতে হবে, একদমই সময় নেই। চলো চলো। আমি কোথায় যাব? আমার অফিসে অনেক কাজ। কাজ থাকুক, কোনো কাজ করা লাগবে না, তোমার যেতে হবে। চলো। ঠান্ডা ঠান্ডা, আসো একটু শান্ত হও, একটু জিরাও, এখানে বসো। এখন চোখটা বন্ধ করো, হাতটা মেলে ধরো। কেন? আমি বলেছি তাই করো। হাত মেলে ধরো, চোখ খোলো। ফুল? ফুল কোথায় পেলে? এই ফুলটা পেয়েছিলাম প্রাতে, ভেবেছিলাম গুজে দেব তোমার হাতে। তুমি হেসে বলবে এই ফুল কোথায় পেলে, আমি বলবো দেখো না দু চোখ মেলে। দারুণ, চমৎকার কবিতা। এবার বইমেলাতে বের হবে নাকি? না, মাত্র বানালাম, মাথায় আসলো তাই। বলতে পারো তোমাকে দেখে মনে পড়েছে। তো মিস্টার শফিক রিয়ান রিফাত, আপনি কি জানেন আপনি একজন দারুণ চারণ কবি? ভুল, বাংলা সাহিত্যে চারণ কবি একজনই, মুকুন্দ দাস। এই ইট পাথরের খাঁচার জীবনে, নাগরিক জীবনে কিভাবে একটা মানুষ চারণ কবি হবে? তুমি বিচরণটা করবে কোথায়? বাইরে বের হলেই ট্রাফিক জ্যাম। লাইফ ইজ হেল টু আস। তো তোমার এই হেল লাইফটাকে এখনই হ্যামিলি করে দিচ্ছি, তোমাকে বাবার কাছে নিয়ে যাবো। চলো। তোমার বাবার কাছে? তার কাছে গিয়ে আমি কি বলবো বা কি করব? তুমি আমার বাবার কাছে গিয়ে বলবে আমি আপনার মেয়ের হাতে ফুল দিয়েছি, আপনি আপনার মেয়ের হাত আমাকে দিয়ে দিন। জি না, সিনিয়র সিটিজেনদের সাথে কথা বলতে আমার হাত পা কাঁপে। কাঁপলে কাঁপুক, কাঁপতে কাঁপতে ভূমিকম্প হয়ে যাক, তাও তোমার যেতে হবে। তুমি আর কোনো কথা বলবো না। চলো এক্ষুনি। প্রস্তুতি নেই। প্রস্তুতি না থাকুক, এক্ষুনি তোমার যেতে হবে। আর একটা কথা না, চলো চলো। কিভাবে যাবে এভাবেই যাবে তুমি। চলো চলো, আসো। তোমরা তো একসাথে গ্র্যাজুয়েশন শেষ করলে? হ্যাঁ বাবা, একসাথে গ্র্যাজুয়েশন করেছি। বাবা রিফাত খুব বেরোবে ছেলে, ওর একটা নিজস্ব প্রকাশনীও আছে, ও দারুণ কবিতা লেখে। এবারে বইমেলাতে ওর একটা বইও আসবে, কবিতার বই আসবে বাবা। এছাড়া ও অনেক সুন্দর ছোট গল্প লিখতে পারে। গত বছর বইমেলাতে ওর একটা গল্পের বই সব থেকে বেশি সেল হয়েছে। বাহ, বেশ ভালো। তা তোমার বাবা যেন কি করেন? জি, বাবা মা দুজনে আমেরিকাতে থাকে, ওনাদের একটা কনভিনিয়েন্স স্টোর আছে ওখানে। আমারও ইচ্ছা আছে একটা সময় ওখানে সেটেল হয়ে যাওয়ার। আমি জেরিনের সাথে শেয়ারও করেছি। দেখো মা, তোমার অবশ্যই স্বাধীনতা আছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার। এ ব্যাপারে আমরা কখনোই তোমাকে বাধা দেইনি, দেবও না। শোনো জেরিন, আমরা মনে করি তুমি কোথায় কার সাথে ভালো থাকবে সেটা তুমিই ভালো বুঝবে, কারণ জীবনটা তোমার। তো তোমার বাবা মাকে বলো আমরা তাদের সঙ্গে কথা বলি, দেশে আসতে বলো, একমাত্র ছেলের বিয়ে। জি বলবো। তবে সব প্রশ্নের শেষ প্রশ্ন আমার একটাই, তুমি আমার মেয়েকে ভালো রাখতে পারবে তো? পারবো ইনশাআল্লাহ। কি করে বুঝবো? জি, আমি তো আসলে অনেক কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু কবিতা বলার সময় আমি কোনো হেজিটেশন ফিল করি না। আমি আপনার মেয়েকে নিয়ে একটা কবিতা লিখেছি, আপনি যদি চান আমি এটা শোনাতে পারি। বেশ, তো কবি এবং কবিতা দুটোই আমার পছন্দের, শোনাও। কোনো এক সূর্যাস্তের দিনে যার হাতে হাত রেখে বলেছিলাম, এই সূর্যাস্ত থেকে জীবনের শেষ সূর্যাস্ত পর্যন্ত আমি তোমার হাতে হাত রেখে যেতে চাই। যাকে বলেছিলাম তোমাকে আমার জীবনে অন্তত 20,000 বার দেখতে চাই। যাকে বলেছিলাম প্রতিদিন সকালে তোমার সাথে এক কাপ কফি খেতে চাই, আর ঘুমাতে যাওয়ার আগে কপালে একটা চুমু খেয়ে ঘুমাতে চাই।
কি করছো তুমি? আমাদের পুরো বাসার ঘরটা দেখিয়ে লাইভ করবে নাকি? ছবি তুলছি, তাকাও। সেম ভাবে 50 বছর পর আমরা আবার ছবি তুলবো, সেম লোকেশনে, সেম ড্রেস পরে, আর সেম ভাবে বাসার ঘর সাজিয়ে। এবং সেই ছবি নিচে ক্যাপশন হবে আমাদের বিয়ের 50 বছর হলো, এবং দুটো ছবি আমি ফেসবুকে আপলোড করব। 2025 to 2075। ইয়েস। কিন্তু ততদিন ফেসবুক থাকবে তো? ফেসবুক না থাকলে অন্য কোনো সোশ্যাল মিডিয়া আপলোড দিব। গুড পয়েন্ট। কিন্তু ততদিন আমরা বাঁচবো তো? দেখো, আজকে আমাদের বাসর রাত, আজকে অন্তত অন্য কোনো নেগেটিভ থিঙ্কিং মাথায় এলো না প্লিজ। আজকে শুধু ভাবো আমরা একসাথে 50 বছর না, আমরা একসাথে বাঁচবো 100 বছর। আমরা শত শত বছর বেঁচে থাকি বা না থাকি, আমাদের ভালোবাসা যাতে বেঁচে থাকে হাজারো বছর। তো আজকে আমরা বাসর রাত কিভাবে কাটাবো? তুমি বলো। এই রাত শুধু যে তোমার। শুধুই কি আমার? তোমার না? আমাদের দুজনের। বাবা, আমরা আজকেই চলে যাচ্ছি। হ্যাঁ, যাবে তো। ওদেরকে একটা কথা বলবো। রিফাত, তোমার সময় হবে? জি বাবা, অবশ্যই। বলছিলাম কি যে তোমরা তো জানোই আগামী সপ্তাহে আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাব। জি। তো বলছিলাম তোমরা যদি এই সময়টা এ বাড়িতে থাকতে। বাবা, এখনো তো আমাদের ফ্ল্যাটের অনেক কিছু করা বাকি আছে, অনেক কেনাকাটা করতে হবে, গোছানো বাকি আছে, সময় দিতে হবে ওখানে বাবা। তারপর না, অবশ্যই তোমরা তোমাদের ফ্ল্যাটে উঠবে, এতে তো আমাদের কোনো আপত্তি নেই। আমরা আসলে বলতে চাচ্ছিলাম, আমরা তো মাত্র 1 মাসের জন্য যাচ্ছি, এই সময়টা তোমরা এখানেই থাকো। কারণ আমরা আসার পরে আমাদের ইচ্ছে আছে একটা বড় রকম তোমাদের জন্য রিসেপশন দিব। বিয়ে শাদী তো হুটহাট করে হয়ে গেল, কাউকেই তো তেমন কিছু বলতে পারি নাই, আত্মীয় স্বজনকে তো বলতে হবে। তাই আমরা ভাবছিলাম এই প্রোগ্রামের পরে তোমরা তোমাদের ফ্ল্যাটে উঠে যেও, নাকি? ঠিক আছে মা, আপনারা যেটা ভালো মনে করেন। কি এ বাড়িতে থাকতে তো কোনো অবজেকশন আছে? বাবা, তুমি কিছুই খাচ্ছ না তো? না, তাহলে আপনি ওদের সাথে মিটিংটা শেষ করে ফেলেন। হ্যাঁ জি স্যার। হ্যালো। কি হয়েছে তোমার? কই, আমার কি হবে? কিছু না হলে এরকম ফিস ফিস করে কথা বলছো কেন? না, অফিসে না তো ফোন দিয়েছো, একটু লজ্জা লাগছে আর কি। তাই? কিসের লজ্জা? না মানে অফিসে আমার আশপাশে মানুষজন আছে না, তো এর মধ্যে তোমার সাথে কথা বলছি, মানে মানে একটু অন্যরকম লাগছে। মানে ও আচ্ছা, এর আগেও তো তুমি আমার সাথে অফিসে কথা বলেছো, তখন তো এরকম লজ্জা লাগতো না তোমার, এখন কেন লাগছে? হ্যাঁ, তখন তো গার্লফ্রেন্ড ছিলে, আর এখন তো ওয়াইফ। তো এখন তো আপনি চিৎকার করে কথা বলবেন, এখন তো আমি আপনার ওয়াইফ। না মানে বিয়ের পর আজকে ফার্স্ট অফিস করছি তো, তো সবাই খুব কংগ্রেচুলেট করছে, এমনভাবে কথা বলছে মনে হচ্ছে আমি কোনো বিশাল রাজ্য জয় করে এসেছি, তাই কেমন জানি লাগছে, একটু লজ্জাও লাগছে। দ্যাটস ভেরি সুইট। আচ্ছা, তাহলে আমিও তোমার সাথে ফিস ফিস করে কথা বলি। আচ্ছা বলো। আচ্ছা, আমাকে একটু ছড়িয়ে দাও না। কি? ওই যে 2 ঠোঁটের উষ্ণতা। উষ্ণতায় পুড়ে যাবে? না হয় জ্বলে পড়ে ছারখার হয়ে গেলাম, তবু লাগবে উষ্ণতা। অফিসে এগুলা আসলেই পসিবল না। মানুষজন আছে তো, দেখতে খুব ইনডিসেন্ট লাগে এটা। হো মা, আমি কি তাই বলেছি? তাহলে কি বলেছো তুমি? আরে আমি তো বলতে চেয়েছি শুধু উষ্ণতার জন্য সেই কবিতাটা পড়ে শোনাতে আমাকে, আর তুমি ভাবছো আমি তোমাকে কিস করতে বলেছি। আই এম রিয়েলি সরি, আমি আসলে ভেবেছিলাম তুমি সরি। সরি না, একদম সরি না, অ্যাকচুয়ালি তুমি ঠিক আছো,
তুমি যা ভেবেছো আমি তাই বলতে চেয়েছি। বাবা পাসপোর্ট নিয়েছেন ঠিকঠাক? হ্যাঁ, তোমার পাসপোর্ট আমার ব্যাগে আছে। আচ্ছা বাবা, আমরা এয়ারপোর্ট পর্যন্ত গেলে কি ক্ষতি হতো? না না, তোমরা এয়ারপোর্ট গেলে দেখা যাবে যে ফ্লাইট ডিলে, তখন আমরা আনইজি ফিল করব। সাবধানে থাকিস মা। ঠিক আছে, পৌঁছে ফোন দিও মা। দিব, অনেক মিস করব। ভালো থাকিস। আর একদম মন খারাপ করবি না। ঠিক আছে, চলো যাই। নিজের যত্ন নিবি, আসসালামু ওর দিকে একটু খেয়াল রাখবি। জি। ভালো করে থেকো। আসি বাবা। জি ওদিকে খেয়াল রেখো। জি। এসো। গুড মর্নিং। গুড মর্নিং। মুকু, এই মেঘলা দিনে তোমায় বড় ইচ্ছে নিয়ে ছুঁয়ে দেখতে চাই। তোমার ভেজা চুলের আর স্নিগ্ধ ঠোঁটের মায়ায় জড়াতে চাই। আমি নেশায় পড়ে যাই, আর ওই তোমার নেশায় মরে যাই। জেরিন, আমি বেরোচ্ছি। আমি বের হব অফিসে। জেরিন, 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 খাবার তো পুড়ে যাচ্ছে। সরি সরি, সো সরি। আমি আসলে খাবারটা পুড়ে গেছে, সরি। না না, ঠিক আছে, ইটস ওকে। না, আমি ভেবেছিলাম যে আজকে লাঞ্চে তোমাকে খাবার দিব, কিন্তু খাবারটা। আচ্ছা, আজকে হয়নি, কালকে হবে, কালকে দিও। অফিসে যাচ্ছ? হ্যাঁ। আজকে না গেলে হয় না। আমি আবার খাবার রান্না করতাম, একসাথে লাঞ্চ করতাম। না, আজকে তো যেতে হবে, আজকে না গেলে হবে না। আজকে নতুন বই প্রকাশ পাবে, সো আই হ্যাভ টু গো। আমি ভেবেছি আজকে তুমি থাকবে, অফিসে যাবে না, আমরা একসাথে লাঞ্চ করব। আচ্ছা, আরেক দিন করবো না আমরা, সমস্যা নেই। নেক্সট ফ্রাইডেতে করবো, ওকে? ঠিক আছে, আসি। এভাবে কেউ বিদায় জানায়? মানে? এইভাবে কেউ বিদায় জানায়? বেশি ড্রাই হয়ে গেছে না বিদায়টা? দেখো তো, এটা ঠিক আছে? এবার 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 তো ড্রাই লাগছে না। হ্যাঁ, হলো? আচ্ছা, আরেকবার। কি হয়েছে? হ্যাঁ, দেখি, বসো। কি হয়েছে? না, ওই মাথাটা হঠাৎ করে কেমন কেমন যেন মাথা ঘুরে গেল। এটা তো তোমার রেগুলার হচ্ছে, তুমি একটা ডাক্তার দেখাও না কেন? সেটা ভাবছি, ডাক্তার দেখাতে হবে।
আচ্ছা এক কাজ করি, আজকে অফিসে না যাই, আমি সব ক্যান্সেল করে দিচ্ছি। না না না, তুমি অফিসে যাও, সমস্যা নেই। আমি একটু ঘুমাই, ঘুমালে ভালো লাগবে। ছবি আচ্ছা ফাইনাল একবার চেক দিয়ে ওনাদেরকে পাঠিয়ে দেন। হ্যাঁ বলো। শোনা, আমি মনে হয় মনের ভুলে ওই খালার বাসায় চাবি রেখে আসছি, এখন তো যেতে পারবো না চাবি ছাড়া। তুমি একটু আসবা খালার বাসায় চাবি নিতে? ও আচ্ছা, আমি তো একটু পর ধানমন্ডি যাব, তুমি তাহলে ওখানে চলে আসো। আজকে তাহলে আমরা বাইরে খাই। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, পাঠিয়ে দিন কিন্তু। হ্যাঁ আপনার নাম? জেন সুলতানা। আচ্ছা, কে যেন আপনাকে আমার কাছে রেফার করেছিল? জি, ডাক্তার সাবরিনা, উনি সম্পর্কে আমার খালা। ও আচ্ছা আচ্ছা, তো তোমার তো অনেক দিন আগে আসার কথা ছিল আমার কাছে। আমি একটু ব্যস্ত ছিলাম তো এই কারণে আসতে পারিনি। ওকে, হোয়াটস ইউর প্রবলেম? না মানে প্রায় সময় আমার মাথা খুব ঝিমঝিম করে, খুব যন্ত্রণা হয় মাথায়, আর শুনো শুনো লাগে, মাথা ব্যথা করে। অনেক সময় মনে হয় যে আমি আমার কাছের মানুষকে আমি চিনতে পারছি না, আবার কোথায় কি রাখি সেটাও মনে করতে পারি না। অদ্ভুত টাইপের কাজ করছি। মানে তুমি কি কখনো ফেইন্ট হয়ে গিয়েছিলে? একবার হয়েছিলাম বোধহয়। কি কারণে বলো তো? আমার স্কুলের রেজাল্ট খুব খারাপ হয়েছিল, এর জন্য বাসায় কি বলবো সেটা ভাবতে ভাবতে আমি ফেন্ট হয়ে গিয়েছিলাম ক্লাসে। ও, খুব মানসিক স্ট্রেস গিয়েছে। জি। এনিওয়ে, কতদিন আগে হয়েছিল ঘটনাটা মনে করতে পারো? 8-10 বছর হবে, কিংবা এখন মনে করতে পারছি না, মনে ছিল বোধহয়। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, এই টেস্টগুলো করিয়ে তুমি রেজাল্ট নিয়ে আমার কাছে আসবে। ওকে? জি। ডক্টর কি বললো? কিছু টেস্ট দিয়েছে, বললো যে রিপোর্ট নিয়ে কয়েকদিনের মধ্যে দেখা করতে। টেস্ট করিয়েছো? হ্যাঁ করেছে, কিন্তু রিপোর্ট পাইনি এখনো। রিপোর্টগুলো নিয়ে টাইমলি ডক্টরকে দেখিও, আর ভুলে যেও না কিন্তু, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ভুলবো কেন? সামান্য একটা জিনিস তো ভুলার কিছু নাই। আচ্ছা তারপরে আমি ফোনে রিমাইন্ডার দিয়ে রাখছি, অসুবিধা নেই। কেন যে সব কিছু ভুলে যাই। চলো ঘুমাতে যাই, আসো। তুমি যাও, আমি নাটকটা শেষ করে আসছি। ওকে। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles.
জেরিন, কি করছো? এই তো নাটক দেখছি। জেরিন, টিভি অফ। ও, দেখছিলাম। ঘুমাবে না তুমি? হ্যাঁ, ঘুমাবো তো, ঘুমাবো। চলো। জেরিন, আমার ঘড়িটা পাচ্ছি না। একটু দেখো না কোথায় রেখেছো। তোমাকে তো রিপোর্টগুলো নিয়ে দ্রুত আসতে বলেছিলাম, এত দেরি করলে যে? আসলে আমার মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। ও আচ্ছা, তোমার হাজবেন্ডের পুরো নাম কি? শফিক রিয়ান রিফাত। তার বয়স কত? 34 বা 35 হবে। জন্ম তারিখটা কত বলতে পারো? আসলে আমি কোনো তারিখই মনে রাখতে পারি না। আচ্ছা, আমার কি সমস্যা হয়েছে? সোজা করে বলি, মানে কিছু অ্যাবনর্মাল প্রোটিন তোমার ব্রেইনের ভেইনগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এগুলো হলে কি হয়? এটা একটা জটিল মানসিক রোগ, খুব রেয়ার অবশ্য। তুমি আলজাইমার্সে ভুগছো। মানে বুঝলাম না। মানে হচ্ছে শারীরিক মৃত্যুর আগে মানসিক মৃত্যু। অবশ্য ভয়ের কিছু নেই। অনেক সময় দেখা যায় 10-12 বছর আলজাইমার্সের ভোগার পরে কোনো রোগী আবার সে আগের জীবনে ফিরে আসে, মানে আবার ঠিক হয়ে যায় পুনরায়। মানুষের পুরো শরীর নিয়ন্ত্রিত হয় ব্রেন থেকে। ব্রেন তোমাকে বলে দেয় কখন কোন কাজ করতে হবে। ব্রেন একটা সিগন্যাল পাঠায় প্রতিটি কাজের জন্য। তুমি ধীরে ধীরে সেই ক্ষমতা হারিয়ে ফেলছো। তোমার ব্রেন কাজ করছে না, তোমার মেমোরি লস হচ্ছে। তুমি তোমার অতীত ভুলে যাচ্ছ এবং সেই সাথে তোমার নিকটবর্তী বর্তমান। একটা সময় তুমি কাউকে চিনবে না, এমনকি নিজেকেও। তুমি খেতে ভুলে যাবে, ঘুমোতে ভুলে যাবে। তুমি হবে অসার জড়বস্তুর ন্যায়।
জেরিন, আমাদের আয়রন করার স্ত্রীটা কোথায়? রুমই তো আছে, লাগবে তোমার? দাঁড়াও নিয়ে আসছি। না, রুমে নেই, ওটা এখানে। এখানে ছিল না, এটা ছিল ফ্রিজে। জেরিন, তোমার কি হয়েছে বলো তো? রিসেন্টলি তুমি খুব খুব উইয়ার্ড বিহেভ করছো, তোমার কিছুই মনে থাকছে না। দেখো, আমি না তোমাকে কিছু কথা বলবো। কি কথা বলবা জেরিন তুমি আমাকে? সেদিন আমি বললাম আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না, ঘড়িটা আমি পেলাম হচ্ছে টি ব্যাগের বয়মে। ওখানে থাকার কথা এটা, নাকি আয়রনটার ফ্রিজে থাকার কথা? হচ্ছে এটা কি তোমার কিছুই মনে থাকছে না জেরিন? ছোটবেলায় আমাদের টিচার ছিল, আমরা পড়া ভুলে গেলে সে বলতো যে তোমরা হয়তো বা পর্যাপ্ত পরিমাণে মাছের মুড়ো আর ঘি খাওনি, তাই ব্রেন ডাল। এখন তো মনে হচ্ছে তোমারও ব্রেন ডাল, কিচ্ছু মনে রাখতে পারছো না জেরিন। হোয়াটস রং? মানে ছোট মোটো জিনিস। আমাকে কি তোমার ফানি মনে হয়? জোকার আমি, জোকার মনে আমাকে তোমার? জেরিন, জেরিন, দৌড়বে না তুমি, যাও যাও এখান থেকে। আচ্ছা, আই এম সরি, যাও না তুমি এখান থেকে। হ্যাঁ বলো জান। কোথায় ছিলা তুমি? ফোন ধরো নাই কেন? কখন? এই যে ঘন্টাখানেক আগে থেকে আমি ওকে ফোন দিচ্ছি। ও আচ্ছা, একজন লেখকের সাথে কথা বলছিলাম তখন। লেখকের সাথে কথা বলছিলে নাকি কোনো মেয়ের সাথে কথা বলছিলে? মানে তুমি এভাবে কথা বলছো কেন? আর এসব কি বলছো? দেখো, আমি না সব বুঝি। এখন আমাকে তো তোমার ভালো লাগে না, তাই না? আমি তো অসুস্থ, বুঝি, আমি সব বুঝি। আমি আর একটা কথা শুনতে চাই না, আমার আর বোঝার কিচ্ছু বাকি নাই। জেরিন, রাখি। হ্যালো, আসসালামু আলাইকুম। খালা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় জানার জন্য ফোন দিলাম। ওই যে জেরিনের যে ডক্টর, ওই ডক্টরের নাম, কোন হসপিটালে বসে, ঠিকানা, মানে সব কিছু একটু লাগতো আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে, আমি দিচ্ছি। জি, থ্যাংক ইউ খালা, থ্যাংক ইউ সো মাচ। আর এটা জেরিনকে বলার দরকার নেই। জি। কি কোথায় যাবেন আপনি? এই রোগের কোনো চিকিৎসা নেই, রোগী ধীরে ধীরে সবকিছু ভুলে যাবে। সবকিছু মানে? আমাকেও? সবাইকে, আপনাকেও। ভুলে যাবে এটা আবার কেমন কথা? আমি তার হাজবেন্ড, ভালোবাসি সে আমাকে, আমি তাকে ভালোবাসি, আমাকে ভুলে যাবে? আসলে মস্তিষ্কের এই রহস্য এখনো কারো জানা হয়নি। এমনও হয়েছে যে 10-15 বছর পরে এই আলজাইমার্সের রোগী হঠাৎ করে আবার সেই আগের জীবনে ফিরে এসেছে, যেন
বহুদিন পরে সে ঘুম ভেঙে উঠলো এরকম করে। আপু আপু আপনি ঠিক আছেন? জেরিন, একটা জীবন জেরিন, লাগে কম তোর সাথে বাঁচতে, জেরিন, একলা ভীষণ এই আমি তোকে জেরিন? ছাড়া আধারে তোর হয়েই থাকতে চাই, হাতটা ধরে তোর পাশে জেরিন, তোর হয়েই মরতে চাই, মরণ যদি আসে। ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ জানি। ডাক্তার রুমকে কল দিয়েছিল। এখন তো জেনেই গেছো আমার অসুখের কথা। ভুলে যাওয়ার অসুখে ধরেছে আমাকে। ধীরে ধীরে আমি সব কিছু ভুলে যাব। তুমি কিচ্ছুই ভুলবে না। তুমি ভুলে গেলে আমি তোমাকে মনে করিয়ে দিব, সব মনে করিয়ে দিব আমি। লাভ নেই, আমি তো তোমাকেই ভুলে যাব। ভুলে যাব এই নদীর পাড়ে তোমার সাথে আমার প্রথম দেখার কথা। ভুলে যাব আমাদের ভালোবাসার কথা। ভুলে যাব আমাদের আবেগ দুঃখ সব কিছু। তুমি তুমি আমাকে কত যত্নে আদর করে আগলে রাখতে, আমি সব ভুলে যাব। আমি সব ভুলে যাব। আমি তো আমার নিজের মা বাবাকেই ভুলে যাব। প্ল্যান করেছিলাম 50 বছর পর আমরা আমাদের অ্যানিভার্সারি পালন করব, আমি সেটাও ভুলে যাব। আমি একটা সময় নিজেকেই ভুলে যাব। তোমার কিচ্ছু হবে না, তুমি সব ভুলে যাও, কোনো সমস্যা নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সেই সুযোগটাই দিব না তোমাকে যে তুমি সব ভুলে যাবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার নিজের পরিচয় তোমাকে দিব, তোমার বাবা মার পরিচয় দিব, তোমার নিজেকে মনে করিয়ে দিব। এমনকি প্রতিদিন প্রতিদিন আমি তোমাকে কবিতা পড়ে শোনাবো। আবার সেই প্রথম থেকে নতুন করে প্রেম করব। না, আমরা যেভাবে লং ড্রাইভে যেতাম যেভাবে লং ড্রাইভে যাবো। আমি তো সেই সুযোগটাই তোমাকে দেবো না যে তুমি সবকিছু ভুলে যাবে। আই প্রমিস। আমি কি করব? কেন হলো আমার সাথে এরকম? কেন আল্লাহ কেন আমাকে এই রোগ দিল? কেন?
আল্লাহ তুমি আমার মেয়েকে কি রোগ দিল আল্লাহ। আমি আমার মেয়েকে বিদেশে নিয়ে যাব চিকিৎসার জন্য, নিশ্চয়ই ওখানে উন্নত চিকিৎসা আছে। বাবা, ডক্টরের সাথে আমার কথা হয়েছে, এই রোগের কোনো পার্মানেন্ট সলিউশন নেই। আপনি ওষুধ খাওয়াতে পারেন, ফর দ্য টাইম বিং কিওর হবে, কিন্তু সে তো বললো। তবু আমি আমার মেয়েকে বিদেশে নিয়ে যাব, আমি সব ব্যবস্থা করছি। তবু আমার মেয়েকে আমি সুস্থ করে তুলবই তুলব। বাবা, কিরে মা, তুই উঠেলি কেন? মা কাছে কেন? কি হয়েছে মা, কাছো কেন? কিছু হয় নাই মা, কিছু হয় নাই। উনি কে? তুই কি চিনতে পারছিস না? ও রিফাত। রিফাত? না বাবা, আমি তো রিফাত নামের কাউকে চিনি না। জেরিন, আমি রিফাত, তোমার হাজবেন্ড। কি কি বলছে? আশ্চর্য, আমি তো আপনাকে চিনিই না। আপনি আমার হাজবেন্ড কিভাবে হবেন? আমি তো আপনাকে বিয়েই করিনি। বাবা কি বলছে এসব কথা? আমি যদি বিয়ে করি তাহলে আমি সাকিবকে বিয়ে করব। উনি মিথ্যা কথা বলছে, আমি তো সাকিবকে ভালোবাসি। এ ধরনের মানুষ এখানে কিভাবে আসে? মা চল, ঘরে চল। বাবা মিথ্যা কথা বলছে, একটা চিটার বাটপার লোক, কিন্তু তোমার কেন ঘরের মধ্যে মেরে রেখেছো? কি শুনতেছো তুমি? আপনি বের হন, বের হন আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মানে বুঝলাম না বাবা, যে কেউ এসে বললো আর হয়ে গেল নাকি? চল। আশ্চর্য, মা বের করো এই লোকটাকে। কি সব কথা বলছে এগুলো? কোনো উপায় কি নেই? আচ্ছা, সাকিবকে? আমার সাথে সম্পর্কের আগে একটা ছেলের সাথেও সম্পর্ক ছিল, ওর নাম সাকিব। কিন্তু আমার এটা মানতে খুব কষ্ট হচ্ছে যে সাকিবের কথা ওর মনে আছে, কিন্তু আমার কথা ওর মনে পড়ছে না। নিকটবর্তী বর্তমান ভুলে গেছে, কিন্তু দূরবর্তী অতীতকে মনে আছে। আসলে কখনো কখনো রিভার্সও হয়। কিছু একটা করেন প্লিজ। ওষুধগুলো ঠিকঠাক মতন খাওয়ান, দেখেন কি হয়। তবে ওর খুব বেশি টেক কেয়ার করতে হবে। কখনো মনে করবেন না যে সে অসুস্থ। আরেকটা কথা, যে জিনিসটা করতে চাইবে না সেটাকে জোর করে কখনো করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। মা, উনি কে? ও তোমার কেয়ার গিভার মা। ও এখন থেকে তোমাকে টেক কেয়ার করবে, ঠিক আছে? কিন্তু কেন? আমার তো কিছু হয়নি। না, তোর কিছু হয় নাই তো, কিছু হয় নাই। কি নাম আপনার? আমার নাম রিফাত। ও, দিন দিন, আমি নিচ্ছি। সমস্যা, থ্যাংক ইউ। যায়নি? ও আচ্ছা। রিফাত যেসব আত্মীয় স্বজনের বাড়িতেও যেতে পারে সবাইকে ফোন দিলাম, কোথাও যায়নি। আচ্ছা, আমাদের কি থানায় একটা জিডি করা উচিত না? কথা ছিল শেষ বিকেল, হাত ধরে কাটাবার গধূলির আকাশটা থাকবে রঙের
দুজন দুপথে আলো আধারিতে মিশে। যা হয়েছে আমি দেখতেছি, কমপ্লেন তো করছো, তো একটু দেখ প্লিজ, বুঝছো? আমি দেখতেছি, টেনশন করিস না, ভাবিরে পাওয়া যাবে, আমি বলতেছি। আমি জানি না, পুরো ফ্যামিলি পুরো উল্টাপাল্টা হয়ে আছে একদম। আর ও কই আছে, কোথায় আছে? একদম টেনশন করিস না, আমি বাকি ব্যাপারটা দেখতেছি, ভাবিরে পাওয়া যাবে শিওর। ওকে ওকে, শিওর, ঠিক আছে। টেনশন করিস না। আমি আসলে একটা মিসিং নিউজ করাতে চাই। বলেন। আমার ওয়াইফ কদিন যাবত মিসিং। ওর একটা প্রবলেম আছে, ওর অনেক কিছু মনে থাকে না, তো ও ভুলে যায়। তো এই কারণে আমাদের পুরো ফ্যামিলি পুরো ডেভাস্টেটেড হয়ে আছে। ভাইয়া নিউজটা একটু বড় করে ছাপাতে হবে, একটু সুন্দর করে লিখে দিতে হবে জিনিসগুলো। এটা হচ্ছে আমার ওয়াইফের ছবি, এবং বাকি যা আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিই, আপনার নাম্বারটা যদি আমাকে দিতেন। আচ্ছা ঠিক আছে, দেখেন 016 জি 90। জি। এখনো পাও নাই? না খালামণি, কোনোভাবে কোথাও খুঁজে পাচ্ছি না। বুঝলাম না কোথায় গেল। আপনাদের গ্রামে আত্মীয় স্বজন সবার সাথে কথা বলেছেন? হ্যাঁ। আল্লাহ, তুমি এটা কি করলে? আপনার এত ভালো একটা মেয়ে, এখন কি হবে আমার মেয়ে? আল্লাহ। তোর হয়েই থাকতে চাই, হাতটা ধরে তোর পাশে, তোর হয়েই মরতে চাই, মরণ যদি আসে। হ্যালো। রিফাত সাহেব বলছেন? জি বলছি। আপনার স্ত্রী জেরিন রাজশাহীর পবা আশ্রয় কেন্দ্রে আছে। গত 6 মাস ধরে সে কিছুই মনে করতে পারেনি। আজ হঠাৎ করে সে আপনার নাম, ফোন নম্বর এগুলি লিখতে পেরেছে। আপনি কি একটু আসবেন? জি আমি এখনই আসছি। জি আমি রিফাত, আমাকে আপনি ফোন দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ফোন দিয়েছিলাম, আমি আশ্রয় কেন্দ্রের ম্যানেজার। আমরা জেরিনকে খুঁজে পেয়েছিলাম একটা রেল স্টেশনে। ও তখন কিছুই মনে করতে পারছিল না, বলতে গেলে একদম ব্ল্যাঙ্ক ছিল। 6 মাস আমাদের এখানে ছিল। হঠাৎ করে সাডেনলি, বলতে গেলে গত কয়েকদিন আগেই আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সবই ও মনে করতে পেরেছে। তখন আপনাকে ফোন দিতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আনফর্চুনেটলি এটা আসলে এরকম হয়, গতকাল থেকে ও কিছুই মনে করতে পারছে না। এনিওয়ে আমি ডেকে দিচ্ছি। সাইফুল, এই রুগীকে ডেকে নিয়ে আসো। জেরিন, জেরিন মা, আমার কেমন আছিস মা? কেমন আছিস আমার মা? ওনারা কারা? ওনারা তোমার বাবা মা। আর উনি কে? আমি কেউ না। উনি কাছে কেন? ওর ভালোবাসার মানুষ চিনতে পারছে না। আপনি প্লিজ কাঁদবেন না। একদিন ঠিকই আপনার ভালোবাসার মানুষ আপনাকে চিনতে পারবে। আপনি আমার সাথে একটা জায়গায় যাবেন? হ্যাঁ,
যাবো তো। কোথায় নিয়ে যাবেন? যাবো। আপনি আমাকে এখানে আনলেন যে? আমি একজনকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সে ছিল আমার প্রিয়জন, আমার বিয়ে করা স্ত্রী। তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল প্রথমবার, এই নদীর পাড়ে, কিছু বছর আগে। আমি তাকে বলেছিলাম আমি তার সাথে আমার জীবনের শেষ সূর্যাস্ত দেখতে চাই। তারপর সে বলেছিল সে আমার সাথে শত শত বছর বেঁচে থাকতে চায়। তারপর আমি তাকে বলেছিলাম শত বছর একসাথে না বাঁচি, কিন্তু আমাদের ভালোবাসা যাতে বেঁচে থাকে হাজারো বছর। আমরা দুজন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একসাথে কফি খেতাম, লং ড্রাইভে ঘুরতে যেতাম, রাতে ঘুমোতে যাওয়ার আগে কপালে ঠিক এই জায়গায় একটা চুমু খেয়ে ঘুমাতাম। আমি তাকে বলেছিলাম আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি তাকে ভালোবেসে যেতে চাই, একসাথে মরতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার জন্য আরেকটা ভালোবাসার মানুষ খুঁজে বের করব। আপনি জানেন আমার না খুব ইচ্ছে আমার বিয়ের পর আমার ভালোবাসার মানুষের সাথে 50 বছর অ্যানিভার্সারি পালন করব। আধারে তোর হয়েই থাকতে চাই, হাতটা ধরে তোর পাশে, তোর হয়েই মরতে চাই।